আফ্রিকা এক বিচিত্র মহাদেশ, মানব জাতির অন্যতম আঁতুড়ঘর বলা যায়। বিজ্ঞানীরা মনে করেন ৮০ থেকে ৫০ লক্ষ বছর আগে এখানেই মানব জাতির বিবর্তন শুরু হয়। আজ থেকে ১,৩০,০০০ থেকে ৯০,০০০ বছর আগে আধুনিক মানুষের উৎপত্তি ঘটে এবং তারা এই আফ্রিকা মহাদেশ থেকেই পৃথিবীর অন্যত্র ছড়িয়ে পড়ে। এই মহাদেশে ৩,০০০-এর বেশি জনজাতির বসবাস। তারা ৩,৯০০-রও বেশি ভাষায় কথা বলে। সব থেকে বেশি বৈচিত্র্যময় মহাদেশ হলো এই আফ্রিকা মহাদেশ। এই মহাদেশের দক্ষিণ আফ্রিকায় বুশম্যান নামক এক আদিবাসীর বাস। হাজার হাজার বছর ধরে তারা এই দক্ষিণ আফ্রিকায় বসবাস করেন। বুশম্যান উপজাতি ক্লিক ভাষায় কথা বলে। এই বুশম্যান উপজাতির লোককাহিনী আজ আমরা শুনব। সেই আদিকালে মাকড়সাদের সর্বপ্রথম পূর্বপুরুষ ওকাভাঙ্গ জলাশয়ের ধারে একটা মস্ত বড় গাছে তার জালে বাস করত। ওই মাকড়সাটা ছিল মোটা, একেবারে গোল, আর সব সময়ই তার খিদে পেত। ভোজ ছাড়া আর কিছুই ভালো লাগতো না। মাকড়সাটার প্রচুর গর্ব ছিল যে ঝোপে ঝাড়ে কখন কি হচ্ছে তা সে সবই জানে। তাই তার স্বভাব ছিল গোপন স্থানে লুকিয়ে বসে কে কি বলছে তা কান পেতে শোনার। ও বিশেষ করে লক্ষ্য রাখত মৌমাছিদের ওপর, যারা বহু দূর দূর উড়ে নানান রকম খবর আনত। পিঁপড়েরাও খুবই চালাক, তারাও আবার অনেক গোপন তথ্য জানত। সবাই বলছে বেশ বড় একটা ভোজ হবে, ফিসফিস করে পিঁপড়ে বলতে আরম্ভ করলো। তাহলে আমি কি করব বলতে আরম্ভ করলো সবুজ পায়রা। দূর, ওই পাখিটা তো জ্বালিয়ে দিল। তাড়াতাড়ি অস্পষ্টভাবে মাকড়সাটা বলল, ভোজটা যে কোথায় হবে সেটাই তো শুনতে পেলাম না। মাকড়সা তো রেগেই আগুন। ভোজ হবে শুনলো, কিন্তু কোথায় যে হবে তাই জানতে পারল না। ওই বহুরূপী গিরগিটিটা হয়তো জানে, দেখি ওর কাছ থেকে কিছু জানা যায় কিনা। একটা রূপলি সুন্দর সরু সুতো বুনে মাটি অবধি ঝুলিয়ে দিয়ে তা বেয়ে নিচে নেমে এসে প্রাণপণে ছুট দিল বহুরূপীর বাসার দিকে। মাকড়সা সসম্ভ্রমে বলল, নমস্কার বহুরূপী, আশা করি প্রাতরাশটা ভালোই হয়েছে, আর ওই বিরাট ভোজেও নিশ্চয়ই যাবে। চোখ দুটো ঘুরিয়ে ফিরিয়ে মাকড়সার দিকে তাকিয়ে বহুরূপী প্রশ্ন করল, কোন ভোজের কথা বলছো? আমি তো শুনেছি অনেক ভোজ আছে। ওই অনেক ভোজের কথা শুনে মাকড়সা তো আনন্দে আর উত্তেজনায় লাফিয়ে উঠল, আর তাই দেখে বহুরূপী তো একেবারে অবাক। যদি আরো কিছু জানা যায় এই ভেবে, যেন কোনো বিশেষ উদ্দেশ্য নেই এই ভাব করে মাকড়সা প্রশ্ন করল, তা তুমি কোনটাতে যাচ্ছ তাই বলো। ওর লোভের কথা বহুরূপীর বেশ ভালোই জানা ছিল, তাই ওকে আর কোনো কিছু জানতে দেবে না বলে বহুরূপী বলল, দেখা যাক, যখন যাব তখন ভেবে দেখব, আর তোমার সঙ্গেও নিশ্চয়ই সেখানেই দেখা হবে। বলে বহুরূপী চলে গেল মাকড়সার ছলছল চোখ দেখতে দেখতে। কিছুতেই যখন জানা গেল না কোথায় আর কবে ভোজগুলো হবে, মাকড়সা তো ক্ষেপেই আগুন। তাই ও নিজের ৪টি ছানাকে ডেকে জানতে চাইল তারা এই বিষয়ে কিছু জানে কিনা। তারা সবাই বলল, নিশ্চয়ই জানি, কিন্তু আমরা কোনোটাতেই যেতে চাই না। মাকড়সা অল্প হেসে বলল, দূর বোকা, জীবনটাকে যে কিভাবে উপভোগ করতে হয় তাই তোমরা জানো না, আর নিজেদের ভালো মন্দ তো বোঝোই না। আমি সর্বদা ভোজে যাই। বলে ও প্রত্যেককে একটা করে সুতো দিল, আর একটা দিক নিজের কোমরে ভালো করে বেঁধে নিয়ে ওদেরও দেখিয়ে দিল আর শিখিয়ে দিল কি করে শক্ত করে বাঁধতে হয়। ওরা ভোজে পৌঁছেই ওই সুতো ধরে টান দিলে ও সেখানে পৌঁছে যাবে। ওর ৪টি সন্তান চলে গেল চারদিকে, আর মাকড়সা উঠে গেল ওর অতি প্রিয় জালে আর ঢলে পড়ল আনন্দে।
ঢুলে ঢুলে স্বপ্ন দেখলো 4টি সুন্দর ভোজের, আর কত কি খাবে তারই আনন্দে অস্থির হয়ে গেল। পরদিন প্রথম সন্তান পৌঁছে গেল খরগোশের বাসায়। সে থাকতো উত্তর দিকে, আর তার ভোজ সবে তখন শুরু হচ্ছে। তাই দেখেই সেই মাকড়সার সন্তান সুতোয় দিল জোর টান, আর ঢুকে পড়ল ভোজ সভায়। পূর্ব দিকে দ্বিতীয় সন্তান পেল চিতাকে। তার ভোজ তখন সবে আরম্ভ হয়েছে, তাই সেও তখন অতি জরুরি টান দিল সুতোয়, আর নিজে খেতে বসে গেল পরম আনন্দে। তৃতীয় সন্তান খুঁজে পেল পোলা ব্যাংকে পশ্চিম দিকে। তার ভোজ তখনই শুরু হয়েছে, কাজেই সেও দিল সুতোয় টান। আর চতুর্থ সন্তান টান দিল দক্ষিণ দিক থেকে, মধুমাছির ভোজের সভায় ঢুকতে ঢুকতে। আহা, প্রথম সন্তানের সুতোয় টান পেয়েই মাকড়সার জিভে জল, আর সঙ্গে সঙ্গে তৈরি হয়ে গেল উত্তর দিকে রওনা হতে। চেঁচিয়ে উঠল মাকড়সা যখন দ্বিতীয় টানটা ওকে টানতে আরম্ভ করলো পূর্ব দিকে। বাহ, একদিনে দুটো ভোজ, কোন দিকে যাই? ওরে বাস, লাফিয়ে উঠল মাকড়সা যখন তৃতীয় জোর টান এলো পশ্চিম দিক থেকে। একদিনে একসঙ্গে 3টে ভোজ, এ আবার কি কথা? মনে মনে বলে উঠল মাকড়সা। চেঁচিয়ে উঠল মাকড়সা যখন চতুর্থ টান এলো দক্ষিণ দিক থেকে, আর চিৎকার আরম্ভ করে দিল, কি সর্বনাশ, বাঁচাও বাঁচাও! সব সন্তানই সুতোয় টান দিতে আরম্ভ করলো গায়ের জোরে, যার ফলে ওর কোমরে বাঁধা সুতো ক্রমেই হয়ে উঠল প্রচন্ডভাবে শক্ত। ও ভেবেই পেল না কোন ভোজের দিকে যাবে। চিতার নেমন্তন্নে খাবার দাবার থাকে প্রচুর, অথচ খরগোশেরটা কাছাকাছি, আর মৌমাছি যা খেতে দেয় তা ওর খুব পছন্দসই। আর ওদিকে সুতোয় টান যত জোরে হলো, ওর কোমরটা ততই ক্রমশ সরু হতে আরম্ভ করলো। কোন দিকে যাবে, কি ভাববে? 4টে টানের যন্ত্রণা হয়ে উঠল একেবারে অসহনীয়। এই অবস্থায় মন ঠিক করতে না পেরে অসহ্য যন্ত্রণায় ও অজ্ঞান হয়ে গেল। হঠাৎ 4টে সুতোই ছিঁড়ে গেল, আর মাকড়সা ছিটকে পড়ল একেবারে নিচে, আর সেখানেই পড়ে রইল অজ্ঞান অবস্থায়। পশুরা যখন বিভিন্ন নেমন্তন্ন বাড়িতে আনন্দ করছে, তখন বহুকাল ধরে ঢাকের শব্দ চারিদিক ছেয়ে রইল। বহুরূপের ছলনাপূর্ণ কথার কারণে শুনতে পেল না শুধু লোভী মাকড়সা। মাকড়সার কোমর আর ঠিক হলো না, আর সেই জন্যই মাকড়সাদের কোমর বিস্ময়করভাবে সরু, আর ওরা একেবারে অত্যন্ত অল্প খেতে পারে। তাই জন্য কোনো নেমন্তন্নে আর তারা যোগ দিতে পারে না। এই কারণেই ওরা ওদের শিকার জালে জড়িয়ে রাখে, যাতে ইচ্ছে মতন অল্প অল্প করে খেতে পারে। কারাকাল, ইল্যান্ড হরিণ আর শেয়ালের গল্প। কারাকাল একটি প্রাণী যা ওই অঞ্চলে খুবই দেখা যায়। ইল্যান্ড হরিণও ওই দক্ষিণ আফ্রিকা অঞ্চলের বসবাসকারী এক পশু, আর শেয়াল আমাদের সকলের পরিচিত। এই কারাকাল, ইল্যান্ড হরিণ আর শেয়ালের গল্প, বুশম্যানদের লোককাহিনী এখন আমরা শুনব। শিকারের জন্য অনেক ঘোরাঘুরির পর বাসায় ফেরার পথে কারাকালের সঙ্গে দেখা হলো ইল্যান্ড হরিণের। ইল্যান্ডকে সে আগে কখনো দেখেনি, তাই সন্তর্পণে পাশে সরে দাঁড়িয়ে বলল, বন্ধু নমস্কার, আপনার নামটা কি? ইল্যান্ড তার বিশাল সামনের পাটি সজোরে মাটিতে ঠুকে এক রাশ ধুলো উড়িয়ে খুব গভীর কণ্ঠে জবাব দিল, আমি হলাম ইল্যান্ড। তুমি কে হে? রাজকীয় হরিণের মতো লম্বা চওড়া ওর দেহটা দেখে অবাক হয়ে কারাকাল পরম শ্রদ্ধা ভরে উত্তর দিল, আমি কারাকাল, বলেই সাধ্যমতো দ্রুত গতিতে বাড়ি ফিরে গেল। কাছেই থাকতো শেয়াল, যখন দেখা হলো জিজ্ঞেস করলো, তুমি এমন প্রাণপণে ছুটছো কেন হে? আর বলো না ভাই, প্রাণ ভয়ে ছুটতে ছুটতে আমার দম আটকে আসছে, হাঁপাতে হাঁপাতে কারাকাল বলল।
এক্ষুনি একটা ভয়াল জীব দেখলাম, তার প্রকাণ্ড মাথা আর শিং দুটো বড় বড় আর আঁকা বাঁকা। নাম জিজ্ঞাসা করলাম, বলল ইল্যান্ড। তুই তো আচ্ছা বোকা হে, হাসতে হাসতে শেয়াল বলল, অমন সুস্বাদু খাবার একবার চেখেও দেখলে না? থাকবে, কাল আমরা দুজনে একসঙ্গে গিয়ে ওকে ধরে মনের আনন্দে খাওয়া দাওয়া সারবো। পরদিন ওরা রওনা হলো একসঙ্গে ইল্যান্ডকে ধরতে। দূর থেকে এক পাহাড়ের ওপর ওদের দেখেই ইল্যান্ড ছুটে গিয়ে তার বউকে বলল, মনে হচ্ছে এটাই আমাদের জীবনের শেষ দিন। কারাকেল আর শিয়াল আসছে আমাদের শিকার করতে, কি করা যায়? ভয় পেও না, ইল্যান্ডের বউ বলল, আমাদের বাচ্চাটাকে নিয়ে যাও আর ওকে এমন কাঁদাও যেন মনে হয় ওর খুব খিদে পেয়েছে। ইল্যান্ড ভয় পেল বটে, কিন্তু বুঝলো যে বউ একথা কেন বলল। ও বাচ্চাটাকে নিয়ে চলে গেল শিয়াল আর কারাকালের মুখোমুখি হতে। ইল্যান্ডকে আসতে দেখে কারাকাল তো ভয়েই অস্থির। শিয়াল তৈরিই ছিল, সে একটা চামড়ার ফিতে দিয়ে কারাকালকে নিজের সঙ্গে বেশ ভালো করে বেঁধে নিল, যাতে ও স্থির থাকে। ইল্যান্ড তার শিং দিয়ে বাচ্চাকে গুঁতোতেই সে অবাক হয়ে চিৎকার করে কেঁদে উঠল। তখন ইল্যান্ড চেঁচিয়ে বলল, বেশ করেছো ভাই, কারাকেলকে আমাদের খাওয়ার জন্য এনে। দেখছো না খিদেতে আমার ছেলেটা কি ভীষণ চিৎকার করছে। এই কথা শুনেই কারাকেল তো ভয়েই অস্থির। সে শেয়ালকে বারবার অনুরোধ করলো ওকে ছেড়ে দিতে, কিন্তু শেয়াল ছাড়তে রাজি হলো না, কারণ তারও তখন খিদেতে প্রাণ ছটফট করছে। কারাকেল যখন দেখলো যে শিয়াল ওর কথা কিছুতেই শুনবে না, তখন প্রাণপণে ছুটতে আরম্ভ করলো নিজের বাসার দিকে। ওই বাঁধা অবস্থায় শিয়ালকে পাহাড়, পর্বত, নদী, নালা আর কাঁটার ঝোপঝাড়ের উপর দিয়ে নিয়ে গেল টানতে টানতে। শেষ পর্যন্ত কারাকেল পৌঁছে গেল তার বাসায়, আর শিয়াল হয়ে গেল ক্ষতবিক্ষত। ইল্যান্ড তো বেঁচে গেলই, ওই কারাকেল আর শিয়াল আর কখনো তাকে বিরক্ত করেনি। আসলে তারা আজও ওই ইল্যান্ড হরিণকে সসম্ভ্রমে দেখে। বেজি কেন সাপ মারে? আমরা দেখেছি বেজি সাপ মারে। বুশম্যানরা বলেন, প্রাচীনকালে বেজি আর ঈগল পাখি খুব বন্ধু ছিল, প্রাণের বন্ধু ছিল। একদিন ঝোপঝাড়ের মধ্য দিয়ে যেতে যেতে ওদের সঙ্গে দেখা হলো এক প্রকাণ্ড সাপের। সাপ বেজিকে বলল একটা বিশেষ জিনিস দেখেছে, ওর সঙ্গে গিয়ে সেটা দেখে আসতে। ঈগল বলল তার বড্ড গরম লাগছে, সেই জন্য বেশ দূরে হলেও একটা জলাশয়ে গিয়ে সে গা ধোবে আর জল খেয়ে আসবে। এই কথা বলে সে বন্ধু বেজির কাছ থেকে বিদায় নিয়ে উড়ে গেল। বেজি আর সাপ একসঙ্গে রওনা হলো। বেশ কিছু দূর যাওয়ার পর ওরা পৌঁছালো মাটিতে রাখা একটি পাখির বাসায়, যার ভেতর ছিল বেশ কয়েকটা ডিম। সাপ জানতো যে ওই বাসাটা ঈগলের, কিন্তু বেজিকে সে কথা সে বলল না। আগে কখনো ডিম চোখে দেখেছো? সাপ জিজ্ঞেস করলো। না ভাই, বেজি বেশ আগ্রহ করে জবাব দিল, আমি কোনো দিনও ডিম খাইনি। খেতে অপূর্ব। ধূর্ত সাপ মহা উৎসাহে একটা ডিমের খোসা ছাড়িয়ে ওর দিকে এগিয়ে দিয়ে বলল, খেয়ে দেখো, খুব ভালো খেতে। দুজনে মহা আনন্দে বসে গেল ডিম খেতে। বেজি খুব খুশি হয়ে মাথা নেড়ে বলল, এত ভালো জিনিস সে আগে কখনো খায়নি। শেষ ডিমটা সবে খাওয়া শেষ হয়েছে, ঠিক সেই সময় এসে পড়ল ঈগল। ধূর্ত সাপ চিৎকার করে বলল, তোমার সুন্দর ডিমগুলো বেজি খেয়ে ফেলেছে। ঈগল তো ক্ষেপেই আগুন, ওর প্রাণের বন্ধু এইভাবে ঠকালো। তারপরই দেখলো সাপের মুখেও ডিমের দাগ। ঈগল খুব রাগ করে বলল, তোমরা দুজনে মিলেই খেয়েছো। তখন বেজি ঈগলকে বুঝিয়ে বলল সাপ কি বিশ্রী ভাবে ওকে ঠকিয়েছে। তারপরই বেজি আর ঈগল দুজনে মিলে সাপকে মেরে ফেলল।
এবার থেকে সাপ দেখলেই আমরা মেরে ফেলবো, বেজি বলল ঈগলকে। সেই থেকে তাই ওরা করে। তখনই ঈগল শিখলো কাঁটা ভরা গাছের উপর বাসা বাঁধতে, আর ডিম আর শাবকদের ওই সব বিশ্রী শিকারীদের হাত থেকে বাঁচিয়ে রাখবে বলে। ঈগলরা তাদের লম্বা পা আর ধারালো নখ দিয়ে সাপ খায়। যে কোনো সাপের চেয়ে অনেক বেশি জোরে ছুটতে পারে বলে সাপ মারতে বেজির কোনো অসুবিধে হয় না, আর খায়ও মহানন্দে। তাহলেও ডিমের অতি মধুর স্বাদ কখনো ভুলতে পারেনি বলে সুযোগ পেলে বেজি ডিমও খেয়ে ফেলে। অনেক অনেক দিন আগে যখন পৃথিবীতে সব পাখিরাই সমান ছিল, তখন প্রায়ই ওরা নিজেদের মধ্যে প্রচন্ড ঝগড়া করত। সৃষ্টিকর্তা তাই দেখে একদিন স্থির করলেন যে ওদের মধ্যে একজন কাউকে পক্ষীরাজ করে দেওয়াটা খুবই দরকার। এমন একজন যার বুদ্ধি প্রখর, খুব চালাক চতুর, আর সহজেই ওদের ঝগড়াঝাটি মিটিয়ে দিয়ে শান্তি বজায় রাখতে পারবে। সৃষ্টিকর্তা সমস্ত পাখিদের একদিন জড়ো করে নিজেদের অভিপ্রায় ওদের বললেন। ওই পক্ষীরাজ নির্বাচনের জন্য পরদিন একটা দৌড়বাজি হবে। সূর্য যখন মাথার উপর উঠে আসবে তখন ওদের উড়ে যেতে হবে আকাশে, আর যে পাখি তার প্রসারিত হাতে সর্বপ্রথম স্পর্শ করতে পারবে সেই নির্বাচিত হবে পাখিদের রাজা। পাখিদের মধ্যে দেখা দিল প্রবল উত্তেজনা। সকলেই ধরে নিল পাখা আর মাংসপেশি খুব শক্ত আর সবল বলে মাশাল অর্থাৎ ঈগলে জিতবে। সব পাখিদের উপর আধিপত্যের কথা ভেবে নিয়ে ঈগলের হলুদ চোখ দুটো উদ্ভাসিত হয়ে উঠল, আর যারা তা দেখল তারাই ভয়ে তটস্থ হয়ে উঠল। কিন্তু মধুসন্ধানী পাখিরা তা হলো না। ওকে কেউ লক্ষ্যই করতো না। এতই ছোট্টখাট্ট ছিল যে মুকুট মাথায় সারস, বক, ফ্লেমিঙ্গো, গ্রাউন্ড হর্নবিল, অরিয়েল, কোরি, বাস্টার্ড, হলদি বুকের স্ট্রাইক ইত্যাদি নানান রঙের আর বড় বড় পাখিদের মধ্যে ওকে দেখাই যেত না। মধুসন্ধানী পাখি বেশ ভালোভাবেই জানতো যে ওই লড়াকু ঈগলের সূক্ষ্ম সূক্ষ্ম নখের নির্মম খোঁচা এড়িয়ে যাওয়ার যথেষ্ট বুদ্ধি ওর আছে। তাই ও একটা মতলব এঁটে নিল। ওর উজ্জ্বল ছোট্ট ছোট্ট চোখ নিয়ে চালাক চতুর মধুসন্ধানী পাখি চারিদিকে গট গট করে ঘুরে বেড়াতে লাগলো। পরদিন দুপুরে নির্দিষ্ট জায়গায় সব পাখিরা জড়ো হলো, কেবল অতি ক্ষীণ বুদ্ধি উট পাখি ছাড়া। সে ওই দৌড়বাজির কথা একেবারে ভুলেই গিয়েছিল। ওর এই অমনোযোগিতায় সৃষ্টিকর্তা এমন রাগ করলেন যে তিনি ওর ওড়ার ক্ষমতা চিরকালের জন্য পুরোপুরি কেড়ে নিলেন। ভর দুপুরে সূর্য যখন মাথার উপর গনগনে, সৃষ্টিকর্তা তখন মেঘ গর্জনে হাততালি দিলেন, আর সঙ্গে সঙ্গে পাখিদের ঝাঁক উড়ে গেল আকাশে। মধুসন্ধানী পাখির কথা কেউই ভাবল না। ঈগল তো নয়ই, কিন্তু সেও ছিল। লড়াকু ঈগল যখন তার পাখা পুরোপুরি ছড়িয়ে দিল, মধুসন্ধানী পাখি তার গতিতে উড়ে গিয়ে বসলো ঈগলের কাঁধে, আর ধরে রইল প্রাণপণ আঁকড়ে। কাঁধে একটা বিরক্তিকর মাছি বসেছে ভেবে ঈগল কাঁধ ছাড়া দিল, কিন্তু ওই মাছি কিছুই গ্রাহ্য না করে গ্যাঁট হয়ে বসে রইল। আর ওই অতি সামান্য অস্বস্তি অগ্রাহ্য করে ঈগল পুরোপুরি মন দিল বহু দূরে উড়ে যাওয়ায়। পাখির প্রকাণ্ড ঝাঁক ক্রমেই ওপরে উঠল। দেখতে দেখতে নিচের প্রান্তরও হয়ে গেল ঝাপসা। একটু পরেই খুব ক্লান্ত হয়ে প্রায় সব পাখি ওড়ার গতি কিছু কমাতে বাধ্য হলো, কেবল ওই ঈগল ছাড়া। তার প্রচুর ক্ষমতাবান ডানার জোরে সে সম্পূর্ণ বজায় রাখলো তার গতি।
একে একে প্রায় সব পাখি হয়ে পড়ল ক্লান্ত, পরিশ্রান্ত। কেউ পড়ল পিছিয়ে, কিছু তো হাল ছেড়ে ফিরেই গেল, কিছু খেলোয়াড়ি মনোভাবে চেষ্টা মতো উঠতেই থাকলো প্রাণপণ চেষ্টা করে। ওই লড়াকু ঈগল রইল সবার আগে। শেষ পর্যন্ত ও একাই থেকে গেল ওই দৌড়বাজিতে। সৃষ্টিকর্তার সম্প্রসারিত হাত সামনেই দেখতে পাওয়ার সঙ্গে সঙ্গে ঈগল দিল তার ওড়ার গতি কমিয়ে, আর এটাই হলো ওর কাল। গতি কমাবার সঙ্গে সঙ্গেই মধু সন্ধানী পাখি ওর কাঁধ থেকে উঠে একেবারে বিদ্যুৎ গতিতে গিয়ে বসলো সৃষ্টিকর্তার সম্প্রসারিত হাতের ওপর। সেই জিতল ওই দৌড়বাজি। ঠিক এই রকমই সাহস আর বুদ্ধি দরকার পক্ষীরাজের। সৃষ্টিকর্তা বললেন, আর বলে দিলেন, বুদ্ধি আর চাতুর্য দেহের আয়তন বা শারীরিক শক্তির ওপর নির্ভর করে না।